আসসালামু আলাইকুম। বিএমসিসি কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের এই উপমহাদেশের প্রথম দেয়াশলাই বিষয়ক ম্যাগাজিন দেয়াশলাইয়ের প্রকাশনা উৎসবের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে উপস্থিত বিএমসিসির সম্মানিত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জনাব শাকিল হক, উপস্থিত আছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব ইকবাল মজিদ, আমাদের আরেক সম্মানিত ভাইস প্রেসিডেন্ট নাজমুল হক মন্টু ভাই সহ সম্মানিত সিনিয়র কালেক্টরগণ, বাংলাদেশের লুৎফর ভাই, মার্শাল ভাই, জুয়েল ভাই সহ আরো অন্যান্য যারা উপস্থিত আছেন, আমাদের বিএমসিসির সম্মানিত এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই করোনাকালীন পরিস্থিতিতে আমাদের ইচ্ছা ছিল যে আমরা আরো বড় পরিসরে একটু ব্যাপকভাবে আমরা এই ম্যাগাজিনের প্রকাশনা উৎসব করব, কিন্তু যেহেতু সীমাবদ্ধতা আছে আমাদের, আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এই কারণে আমরা খুব ছোট পরিসরে, যদিও এটা প্রথম সংখ্যা না হইতো তাহলে হয়তো এটাও করা হইতো না, যেহেতু আমাদের পথ চলা শুরু, এর জন্য আমরা একটা ছোট পরিসরে একটা প্রকাশনা উৎসবের আয়োজন করেছি। আমরা চেষ্টা করেছি যে এই ম্যাগাজিনটাকে সর্বোচ্চভাবে যাতে সুন্দর করে প্রকাশ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। তো ভুল ত্রুটি হতেই পারে, সেটা আপনারা মার্জনা দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতায় চলে যাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আমাদের সর্বশেষ কমিটির সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক এবং আমাদের বর্তমান কমিটির সম্মানিত সহসভাপতি জনাব নাজমুল হক মন্টু। আসসালামু আলাইকুম। বিএমসিসির আজকের এই অনুষ্ঠানের আয়োজনটা দেয়াশলাই প্রকাশনা উৎসবে আজকের সভাপতি আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং উপস্থিত যারা লাইভ চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা হাঁটি পার করে প্রায় 4টি বছর পার করে ফেলেছি। এর মধ্যে আমরা একেবারেই না ভালোই প্রোগ্রাম করেছি আমার মনে হয়। এর মধ্যে আমাদের বিশেষ করে একটা মিষ্টি হাসির একটা প্রোগ্রাম করা হয়েছিল, আপনাদের সারা পাই, এবং মানবিক একটা কাজ হয়েছিল। এর মধ্যে এবারও আমাদের এই লকডাউনের ভিতরে আমরা কিছু কাজ করেছি, সেখানেও আমাদের একটা ভালো কাজ হয়েছে। তো এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের আমার মনে হয় প্রকাশনার একটা বিশেষ ভূমিকা রাখে। তো সেই কাজটা আমরা মনে হয় এই প্রথম শুরু করে যাচ্ছি, এবং আমার মনে হয় এটা একটা ইতিহাসের সাথে একটা সম্পর্ক হয়ে গেল এবং ভবিষ্যতে এটা চলমান থাকবে। তো এই উৎসবকে কেন্দ্র করে আমাদের এই প্রকাশনাটা যাতে বহুভাবে প্রচারিত হয় দেশে এবং বিদেশে, সে ব্যাপারে আমার মনে হয় ভূমিকা রাখে বিএমসিসি এবং সারা বিভিন্ন দেশের যারা দেশলাই সংগ্রহ তাদের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়বে। তো আমি কিছু বলবো না, শুধু এই দেশলাইয়ের সমৃদ্ধ কামনা করবো, দেশলাই এগিয়ে যাবে। আর গতকাল রাতেই আমি হঠাৎ করে যখন দেশলাইয়ের বাক্সটা বের করেছিলাম, বের করার পরে দেখি পেছনে আমার কাছে দুটো বক্স রয়েছে। বিভিন্ন বক্সের ছিল এবং 2টা কালার ছিল। পিছন সাইডটা একটা মনে হয় ওই খয়েরি কালার, একটা সাদা ধরনের কালার, 2টা বক্স। ব্যাক সাইডটা যাই হোক লেবিলগুলো একটু ইয়ে হয়ে গেছে, ভালো লাগলো আর কি। তো দেশলাইয়ের যে পত্রিকাটার বছরটা আমার মনে প্রথম করে খুব ভালো হয়েছে। যাক, আমি আশা করবো সাকিব ভাই, সুনীল ভাই এই কাজগুলো বেশ ভালোভাবে এগিয়ে নেবেন, আর আপনাদের সবার সহযোগিতা থাকবেই। আমরা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় মন্টু ভাইকে তার সুন্দর বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে কিছু কথা বলবেন আমাদের সবসময় যাকে আমরা বিরক্ত করি, আমাদের
সবার মূল আশ্রয়স্থল বিএমসিসির, যার অফিসে আমরা সবসময় আমাদের কার্যক্রম পরিচালনা করছি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিএমসিসির সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব ইকবাল মুন্সি। আপনি ওখানে বসে ইকবাল ভাই হচ্ছে যে ইকবাল ভাই কথা আমি বলি, ইকবাল ভাই বলেন, ইকবাল ভাই শুনে আর স্ক্রিনশট কিন্তু এখন যেহেতু স্ক্রিনশটের কোনো স্কোপ নাই, এখন ইকবাল ভাই দেখছে। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এই ক্লাবের বর্তমান পরিস্থিতি, উদ্দেশ্য, লক্ষ্য এবং কিভাবে এই যে আসলে এর কার্যক্রম শুরু হলো সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেবেন, মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের বিএমসিসির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শাকিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি ওই যে কথাটা দিয়ে প্রথমে শুরু করতে যাচ্ছিলাম সেটা আসলে শিমুলি বলে ফেলছে, যে প্রথমেই ধন্যবাদটা দিতে চাচ্ছিলাম আমি শুরু করার আগে যে আমাদের ইকবাল ভাইকে, কারণ এই সময়তে মানুষের ঘরে অ্যালাউ করে না, আর সেখানে ইকবাল ভাই আমাদের অফিসে অ্যালাউ করলেন এবং খুব উইলিংলি, এটার জন্য সবসময় ইকবাল ভাইকে ধন্যবাদ। এবং এটাও সত্যি যে এটা আমাদের একমাত্র আশ্রয়স্থল, আমরা কোনো কিছু হলে এখানেই আসি। এবং গত লাস্ট টাইম আমরা যে প্রোগ্রামটা করেছিলাম ওখানে আপনারা কতজন এখানকার কেউ ছিলেন কিনা জানি না, আমরা কিন্তু এখানে জায়গা দিতে পারিনি, এই গলিটা কিন্তু ভরে গেছিল। তো যাই হোক, এটা কেমন লেগেছে জানি না, বাট এটার মধ্যে একটা আলাদা আনন্দ ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি যে আমরা বিএমসিসির যতগুলো প্রোগ্রাম করি প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু মানুষজন আসে, সেটা খুব উইলিংলি আসে এবং আনন্দ নিয়ে আসে। ওকে, সেকেন্ড আরেকটা ধন্যবাদ আমি দিতে চাই, সেটা হলো যে আজকে যে কারণে আমরা এখানে আছি সেটা হচ্ছে দেশলাই এর জন্য। তো এই দেশলাই মূলত পুরো এবার যে যেটা কার্যক্রমটা কিংবা নকশা থেকে আরম্ভ করে সাধারণ কাপড় আরম্ভ করে এটা কিন্তু পুরোটা শিমুল এককভাবে করছে, ও নিজে দায়িত্ব নিয়ে ধন্যবাদ পাবো। কারণ এগুলো ছোট বড় এই যে এতগুলো ছবি কালেক্ট করা, আর আপনারা তো জানেন যে ছবি চাইতে গেলে আপনার এক একজন এক একভাবে দেয়। যেমন জুয়েল ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, জুয়েল ভাইকে নেওয়া হলো টাকা জাদুঘর থেকে। তারপরে এই ইকবাল ভাইকে আপনার মাস্ক খুলে নেওয়া হলো, এই অনেক বিষয় আর কি। তো এরকম করে করে শিমুল এগুলো কষ্ট করে করছে এবং ডেফিনেটলি থ্যাংক ইউ শিমুল। আর আরেকটা ধন্যবাদ দিতে চাই হচ্ছে আমাদের রশিদুর রহমান মিলন, ও রিসেন্টলি একটা এক্সিবিশন করেছে, আপনারা দেখলেন এই আমাদের ফেসবুক পেজে। তো যেটার মধ্যে ও স্কাউটিং এর সাথে ম্যাচ বক্সকে জড়িয়ে কিংবা আদার রিলেটেড আইটেম জড়িয়ে যে অনুষ্ঠানটা করেছে এটা অনেকে পছন্দ করেছে এবং এটা সম্পূর্ণ একটা নতুন ধরনের। তো তারই একটা ছোট্ট স্বীকৃতি স্বরূপ আমি মিলনকে বলবো একটু কাছে আসার জন্য। আমরা বিএমসিসির পক্ষ থেকে মিলনের জন্য ছোট্ট একটা উপহার রেখেছি। আনন্দ একটা নাই আমাদের দেন। হ্যাঁ, থাকলে তো দিয়ে দাও। শিমুল ভাই না, শিমুল ভাই কাছে থাকে। না না না, ঠিক আছে। শিমুল ভাই জানলে জানলে ঠিক আছে। থ্যাংক ইউ। যাও না শুনো, যাও না একটু আচ্ছা শিমুল ভাই কেবল মই যে মই বলে একটু থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা আজকের এই ছোট্ট অনুষ্ঠানে ছোট ছোট অনেক কটা পর্বই আমরা করেছি, এই পর্বগুলোকে আমরা খুব শর্টে শেষ করবো। আর একটা পর্বের জন্য আমি আমন্ত্রণ জানাবো আমাদের ইকবাল ভাইকে। তো ইকবাল ভাই যদি আপনি আসেন তাহলে আমরা আর একটা ছোট্ট পর্ব সারবো, ইনক্লুডিং আমাদের আজকের দেশলাই নিয়ে, তারপর মূল কথায় যাবো। আচ্ছা, তৎক্ষণে বলতে থেকে আপনারা জানেন যে আমি দেশলাই তৈরি করি। তো রিসেন্টলি আমার একটা নতুন সেট বের হয়েছে, যেটা নিয়ে আমি ফেসবুকে অলরেডি বলেছিলাম। তো এই সেটটা আজকে কিন্তু ডিসক্লোজ করছি, আজকে প্রথম দেখাচ্ছি। তো এই সেটটা আমি প্রথম ইকবাল ভাইকে উপহার দিয়ে উদ্বোধনটা করতে চাই আপনাদের সবার সামনে। নাইস। না না না, প্রকাশ মতো
কারণ ইকবাল ভাই আমাদের যেমন বন্ধু তেমনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিমুল হোসেন। ইকবাল ভাই আরেকটু হ্যাঁ, আসেন আসেন আসেন। এই আজকে বাড়ালো প্রথম। আপনি পিপি পড়ান, অসুবিধা নেই। হ্যাঁ। তো ইকবাল ভাইকে কোনো কিছুতে শুরু করতে ভালো লাগে এবং আমাদের আজকের দেশটাইটাও আপনি আজকে দোকানে ইকবাল ভাই উদ্বোধন করবেন। ভাই এই উপরে সংগ্রহের আসলে পরে কালকে মন্টু ভাই এবং মন্টু ভাই আসেন। এবং আমার মনে হয় যে আরো যারা একটু দাঁড়াতে পারেন চলে আসেন। আসেন আসেন চলে আসেন চলে আসেন মাশাআল্লাহ আসেন। এই সমস্তগুলো নালে আমরা দুইবারে তুলে নেব। আমরা এগুলো সব আগামী সপ্তাহে দেখতে দেব। প্লিজ হ্যাঁ দেখো ভাই সবাই যেন আসে এভাবে আর কি। রাজি ভাই আমার মিলন ভাই আসেন আসেন একটু ভাগ ভাগ করে আমরা তুলি রবি যা বলবো চলো ভাগ ভাগ করে তুলি এগুলো আবার পরের সংখ্যা দিতে হবে নাম রাখতে চান ক্যামেরা আমাকে তোমার দাও হ্যাঁ ফয়সাল হ্যাঁ বল হ্যাঁ এই আলামিন ভাই জান না হ্যাঁ এই যে আমাদের জয়েন্ট সেক্রেটারি ম্যাগাজিন আছে সবার আছে সবাই ম্যাগাজিন নিয়ে তোমার নিয়ে নাও কারণ আছে একটা মাশাআল্লাহ দিছিলে হ্যাঁ দিছি তোমার ভাই একটু মাথা নিচা করা লাগে বেশি নিতে করে সরে গেলেন ভাই সরে যেতে বলছি শরীরের ছবিটা ভালো আসবে আর কি। হ্যাঁ ঠিক আছে ওই রবি খোলা থ্যাংক ইউ। মাছগুলো তো সিরে গেল এরকম তো মোটা দেখে বোঝা যায় যে গান দুইটা মিক্সি আমার অত বড় হয়ে গেছে আমি তো যাই হোক আমরা এবার মূল কথায় আসি। মূল কথা যেটা হলো যে বিএমসিসিটা কি? বিএমসিসিটা যে শুধুমাত্র একটা ব্যাচ বক্স সংগঠন তা কিন্তু নয়। আমরা বিএমসিসি কে বিশ্ব দরবারে তুলে নিয়ে জন্য একটা প্রচেষ্টা করছি এবং এটা ট্রু ম্যাচ বক্স। ম্যাচ বক্সটা হচ্ছে আমাদের মূল আকর্ষণ। এই ম্যাচ বক্স দিয়েও যে পৃথিবী জয় করা যায় আমরা এরকম একটা বিষয় আমরা করবো। তো ইতিমধ্যে আপনাদের হাতে যে দেশলাই সংখ্যাটা আছে এখানে যদি আপনারা দেখেন তার মধ্যে প্রথম পেজে যাদের আপনারা দেখছেন এনারা সবাই এই দেশলাই ত্রৈমাসিক যে জার্নাল এই কমিটিটার সাথে জড়িত। অর্থাৎ এই দেশলাই প্রকাশনাতে এনারা সবাই কাজ করছে অ্যাজ ওয়েল অ্যাজ ওনারা বিএমসিসির মেম্বার। আর পরবর্তী পেজে যাদেরকে দেখছেন ওরা হচ্ছে বিএমসিসিতে কাজ করছে, অর্থাৎ বিএমসিসি সঞ্চালনে যারা আছে তারা। আর এখানে আপনারা যদি জেনে থাকেন যারা পূর্ণ সদস্য আছেন তারা জানেন যে আমরা আমাদের কার্যকরী কমিটির মধ্যে কিছুটা চেঞ্জেস এনেছি। যেমন আমাদের পূর্ববর্তী সাধারণ সম্পাদক ছিলেন জনাব নাজমুল মন্টু, এবার তার স্থলে অভিষিক্ত হয়েছেন রাসেল রহমান শিমু। তো এটার একটা প্রক্রিয়া হচ্ছে এরকম যে আমরা বিএমসিসিটাকে উত্তরসূরি ধরনের একটি প্রক্রিয়ার মধ্যে আনতে চাচ্ছি। যেমন আমি মন্টু ভাই আমরা কিন্তু খানিকটা এবার সিনিয়র হয়ে গেছি। তো আমরা চাই যে আমরা এবার দেখব আপনারা কাজ করবেন এবং আপনাদের পিছনে যতটুকু ব্যাকিং লাগে সেটা আমরা দেব। আর আমি আশা করি যে এই কাজগুলো কিংবা এই দায়িত্বগুলো বর্তমান যারা আমাদের সঙ্গে আছেন তারা তাদের নিজ নিজ স্তর থেকে ভালো মতন দায়িত্বগুলো পালন করবেন। এবং আগেই বলি যে ক্লাব কিন্তু সারা পৃথিবীর যে কোনো দেশে ক্লাবের চাকরি কিন্তু ফ্রি, সবাই কিন্তু ফ্রি চাকরি করে। অর্থাৎ যারা সময় পাবেন সময় পরে যতটুকু সময় দেবেন সেটাই আমাদের কাছে মূল্যবান। তো আশা করি সেই সময়টা আপনাদের কাছে পাবো। আর আরেকটা ব্যাপার যেটা হলো যে আমরা যে বললাম যে আমরা সিনিয়ররা এখানে কিছু করবো না, আসলে এটা ঠিক না। আমরা থাকবো, আমরা সবসময় আছি, কিন্তু আপনারা যারা ইয়াং এনার্জেটিক আমরা চাই যে আপনারা আরো মানে অ্যাক্টিভিটিস দেখাবেন, ফোর্সলি করবেন এবং যে কোনো একটা পরিবারে কিন্তু পিতা মাতার মতন যে বিষয়গুলো থাকে আপনি কিন্তু সেই ভূমিকাটা পালন করবেন। তো যাই হোক, তো আমি আশা করছি যে এবার যারা আমাদের নতুন টিমে আসছেন তারা সবাই খুব ভালোভাবে কাজ করবেন। আর ইতিমধ্যে একটা কথা আপনাদের বলে দিই যে
ওয়ার্ল্ডের মধ্যে দেশলাই ক্লাব কম আছে। একটা হচ্ছে আমি এর আগে বলছিলাম যারা এর আগে আসছে তাদেরকে বলছি, একটা হচ্ছে আমেরিকায় আছে আমেরিকান ম্যাচবক্স কালেক্টর্স ক্লাব, আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান ম্যাচবক্স কালেক্টর ক্লাব, আরেকটা হচ্ছে ইংল্যান্ডের। এটা খুব অ্যাক্টিভ, ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র এটাই অ্যাক্টিভ এবং ওরাই হচ্ছে একমাত্র জার্নাল বের করে যেটার নাম হচ্ছে ম্যাচবক্স লেভেলস অ্যান্ড ম্যাচবক্স লেভেলস নিউজ। তো এটা ছাড়া কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রকাশনা নাই, সেদিক থেকে আমাদের এটা হচ্ছে তৃতীয় প্রকাশনা। আচ্ছা, আরো দুটো ম্যাচবক্স ক্লাব আছে, একটা হচ্ছে থাইল্যান্ডে, এটি ইনঅ্যাক্টিভ, এটা শুধু নামেই আছে। আর আরেকটা হচ্ছে ইন্ডিয়াতে অনেকগুলো আছে কিন্তু একটাও কাজের না, সবগুলো নামই। তো সেসব দিক থেকে যদি চিন্তা করেন তাহলে পৃথিবীতে দুটো ক্লাব খুব অ্যাক্টিভ, একটা হচ্ছে ইংল্যান্ডের আর একটা হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশ। কারণ আমরা এখন যা যা করছি রীতিমতো আপনার বিদেশি সংগঠনগুলো নোটিস করছে। পৃথিবীতে একমাত্র জন ওয়াকারের উপর ফার্স্ট ডে কভার কিন্তু আমরা করেছি, আর কেউ করেনি। জন ওয়াকারের যে মৃত্যুবার্ষিকীগুলো গত 3 বছর ধরে কিন্তু অনলি আমরাই পালন করছি, আর কেউ করেনি। ইন্ডিয়ারা আমাদের ফলো করে, ওরা একবার আমাদের ফলো করে একটা করেছে, তারপর ওটা ভুলে গেছে, ওদের কোনো খবরই নেই। বাট আমরা খবরগুলো রাখি। যেমন গতবার যে ইয়েটা আমরা করলাম, যে জন ওয়াকারের যে মৃত্যুবার্ষিকীটা করলাম আমরা থ্রু ফেসবুক, ইট ওয়াজ ট্রিমেন্ডাস। মানে এটা আমি নিজেই দেখে মুগ্ধ হয়ে গেছি যে আমরা কত চমৎকার ভাবে একটা কাজ করলাম। এবং আমার এখনো প্ল্যান আছে যে সেম জিনিসটাকে নিয়েই আমরা পরবর্তীতে কোনো একটা অনুষ্ঠান আমরা করব। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা হলো যে আরেকটা ধন্যবাদ আপনাদের পাওনা আছে, সেটা হলো যে আপনারা জানেন যে আমরা গত কয়েকদিন আগে কোভিড-19 উপর একটা প্রোগ্রাম করেছিলাম। তো ওখানে আমরা একটা অ্যাপিল করেছিলাম, এই অ্যাপিলের বিএফসির অনেকেই সম্মানিত সদস্যরা আমাদের সাড়া দিয়েছেন। অর্থাৎ যে টাকাটা আমরা পেয়েছি, যে টাকা ছোট কিংবা বড় সেটা কোনো বিষয় না, অন্তত আমরা যতটুকু করতে পেরেছি সেটাই কিন্তু অনেক বড়। টাকার অ্যামাউন্ট কিন্তু খুব কমও ছিল না, প্রায় 35,000 টাকার মতো, 35,000 টাকা ছিল। তো এই টাকাটা দিয়ে আমরা যদি 16টা ফ্যামিলিকেও কিংবা 15টা ফ্যামিলিকেও যদি ভালো মতন দিতে পারি, এটাও অনেক। এবং আরো মজার কথা যেটা হলো যে আমি দেখি যে একমাত্র আমাদের সংগঠনে মোটামুটি আমরা যখনই যে কোনোটাই অ্যাপিল করি সেটা কিন্তু পুরোপুরি ঠিক মতন মানুষজন সারা দেয়। যেমন নতুন একটু আগে বললো যে আমরা মিষ্টি হাসি নামে একটা প্রোগ্রাম করেছিলাম, ইট ওয়াজ এ হিউজ সাকসেস। আমরা একই দিনে বাংলাদেশের 7টা জায়গা থেকে প্রায় 450 কি বলে এটাকে সুবিধা বঞ্চিত শিশুদের আমরা জামা কাপড় দিয়েছিলাম। এবং আমাদের শিমুল উনি একজন স্পন্সর আনলেন, তখন তার সাথে আমাদের পরিচয় হয়নি, আমার পরিচয় হয়নি, বাট এবার পরিচয় হচ্ছে। তার সম্পর্কে দুটো কথা না বললেই না। উনি হচ্ছেন জনাব আকাশ মোল্লা সাহেব। আকাশ মোল্লা সাহেব উনি একজন শিল্পপতি এবং উনি সাবেক চেয়ারম্যান শাহজালাল ইসলামী ব্যাংকের। এবং আপনারা বিশ্বাস করবেন যে এত অমায়িক, এত ভদ্র মানুষ, ওনার মানে সাথে পরিচয় হওয়াতে আমি এতটাই কৃত যে উনি আমার অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ। তো আমাদের উনি যে জামাগুলো দিলেন সেগুলো হচ্ছে মার্কস এন্ড স্পেন্সারের জামা, ওনার গার্মেন্টস আছে। এবং এক একটা বাচ্চাদের সেই জামাগুলো যখন আমরা পরালাম মনে হচ্ছিল দে লুক লাইক সাহেবের বাচ্চা, সিরিয়াসলি। কারণ এক একটা জামার কস্ট মিনিমাম ধরেন যে 40 থেকে 45 ডলার এক একটা জামার দাম। উনি আমাদের এরকম প্রায় 200 জামা দিলেন। তারপরে মন্টু ভাই যে লেডিস যে ওয়্যারগুলো দিয়েছিল মেয়েদের জন্য, এগুলো উনি কিছু সাবসিডারি দিয়ে আমাদের প্রায় নামমাত্র মূল্যে দিলেন। এবং এক একটা বাচ্চাদের যখন আমরা এগুলো পড়ালাম, দ্যাট ওয়াজ অ্যামেজিং। আচ্ছা, এখন এখানে কথা হলো যে তাহলে আমরা 7টা জায়গা থেকে কিভাবে করলাম, এটাও একটা মজার কথা। শর্টে বলি, আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা শখের মানুষ বের করবো, শখের মানুষ বের করে সেগুলোকে সেল করবো, সেল করে যে টাকাটা পাবো সেই টাকাটা দিয়ে আমরা ওদেরকে সাহায্য করবো। আচ্ছা, এখন ওটা ছাপতে গেলে তো টাকা লাগবে, তো সেটা ছাপার টাকা আমাদের জন্য কনফিডেন্স টু, আমরা সেটাতে ছাপলাম। সেটাতে ছাপার পরে তখন আমি চিন্তা করলাম যে না, ঢাকা থেকে বিক্রি করলে তো হবে না। তো তখন আমি কি করলাম যে চিটাগাঙে 100 পত্রিকা পাঠিয়ে দিই, তাদেরকে বললাম যে তোমরাই সেল করবো, তোমরা টাকা অ্যারেঞ্জ করবো। খুলনাতে 100 পত্রিকা পাঠালাম, যশোরে 100 পত্রিকা পাঠালাম, তো এই রাজশাহীতে পাঠালাম। তো এইভাবে বিভিন্ন জায়গাতে পাঠায়, তারাই দায়িত্ব নিল। এবং তারা যখন দেখলো যে টাকা উঠলো, তারা নিজের থেকেও আরো কিছু দিল। এবং রবি ভাইয়ের আবার এডিশনাল আর একটা কাজ করলো, যে খুলনা কালেক্টর সোসাইটি থেকে তারা আবার চকলেট কিনলো, সেগুলোকে আবার র্যাপিং করলো। এবং আমি আবার তাদেরকে তো বললাম যে আর একটা জিনিস, যে আপনারা আপনাদের মালকে দিয়ে গেল। অর্থাৎ মানে একটা ভালো কাজে যতভাবে যতজনকে ইউজ করা গেছে আমরা ঠিক সেভাবে করছি। আর আমরা সবথেকে বড় প্রোগ্রামটা আমরা করছিলাম সেটা হচ্ছে হাতে ছিলেন, ওটাতে আমি শিমুল, আমরা ফটো ছিলেন এখানে, রবিন, হ্যাঁ ওরা ছিল এখানে। তো আমরা সে বাচ্চাদের দিলাম। এবং আপনি বিশ্বাস করেন না, ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলবো যে
মানে সেদিনকার মতন এত খুশি আমি হইনি, মানে ভালো কাজের মজাই একটা আলাদা। আমি দেখলাম যে খালি গায়ে বাচ্চা আসলো, তারা আপনি সুন্দর সুন্দর জামা কাপড় গুলো পরে যাচ্ছে। তো এইভাবে এবং এটা ভালো মিডিয়া কভারেজও পাচ্ছিল, Exactly. চ্যানেল ট্যানেল হ্যাঁ, চলে তো আসছে। আমরা চাই যে আমরা শুধুমাত্র যে দেশলাই নিয়ে সীমাবদ্ধ থাকবো তা না, আমরা দেশটার মাধ্যমে আরো অনেক ভালো কাজ করবো, আমরা মানবিক কাজ করবো, আমরা সামাজিক কাজ করবো। এবং এই সামাজিক কাজগুলোকে আমরা যেমন এই যে আমরা যে কোভিড-19 এটা করলাম, আমরা কিন্তু এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন খামটা কিন্তু আমরা ইউজ করেছিলাম জন ওয়াকার কিংবা ম্যাচ রিলেটেড কিছু। এটা মানে হচ্ছে যে আমরা এটা পাশাপাশি আমরা ম্যাচ বক্স ইয়েটাকেও আমরা প্রমোশন করছি, আমাদের ক্লাবটাকে প্রমোশন করছি। তো সেই কারণে যে আইডিয়া যে শুধুমাত্র আমার সিংহ মুন্টু ভাই ইকবাল ভাইয়ের মাধ্যমে বেরোবে তা না, আপনারাও অলওয়েজ দিতে পারেন যে কোনো সময় যে কোনো আইডিয়া। আর আরেকটা জিনিস যেটা হলো যে আমি পার্সোনালি আপনাদেরকে অনুরোধ করবো, স্পেশালি যারা বিএমসিসি পেজের মডারেটর, ফেসবুক পেজের মডারেটর, এর মধ্যে হাসান আসো, তারপরে মিলন আসো, তারপরে অনন্য ভাই আছো, তোমাদেরকে একটা কথা বলবো যে আমরা কিন্তু সৌন্দর্য দিকটাকে একটু আলাদাভাবে মূল্য দেবো। যেমন যারাই পোস্ট করবে তোমরা আগে অবশ্যই এটা দেখবে যে এই পোস্টগুলোর বিউটিফিকেশন কেমন। যদি একটা পোস্টের অনেক গুরুত্ব থাকে, সেখানে যদি বিউটিফিকেশন না থাকে নো প্রবলেম, অ্যাপ্রোভিট। হ্যাঁ, যেমন ধরো যে কিছু ছেলেপেলেরা দেয়, হয়তো দেখা যাচ্ছে একটা বিছানার চাদরের উপর একটা ছবি তুলে দিল, এইভাবে ডিসকাস্টিং, ভালো লাগে না। কারণ আমরা বাংলাদেশে যেভাবে নিজেদেরকে উপস্থাপন করছি প্রতিটা কাজে, আমরা চাই যে সংগঠন, জ্ঞান এবং অন্যান্য জিনিসের পাশাপাশি আমরা এই ধারাবাহিকতাগুলো রাখবো, এটা। আর আরেকটা যেটা হলো যে যখনই কোনো পোস্ট হয় তোমরা সেখানে ট্রাই করো কমেন্টস করতে ইনস্টেড অফ লাইকিং। লাইক একটা কিছু ব্যাপার না, লাইক আমরা না দেখেও অনেক কিছু দিয়ে দিই। মনে করো একটা তোমার যে ইয়ে দিল, আমরা কালেক্টরদের আমাদের অভ্যস্ত হয়ে গেছে এরকম যে একজন হয়তো একটা মরার একটা পোস্ট দিল, আমরা ওইখানেও লিখে দিলাম প্রাইস প্লিজ। হ্যাঁ, ব্যাপারটা এরকম হয়ে যায়। তো সেই কারণে আমরা বলবো যে লাইক দেওয়ার থেকে আমরা এই কমেন্টস গুলো বেশি করার চেষ্টা করবো। যেমন কমেন্টস গুলো আবার কেমন ওইরকম না, নাইস, ভেরি নাইস, অ্যামেজিং, ওইরকম না। এটা হচ্ছে খুব কমন জিনিস। যেমন ধরো যে এই একটা ছবি দেখবা যে একজন দেখতে খুব ভালো না, সে একটা ছবি দিল অ্যামেজিং, ইউ মানে দুর্দান্ত, এরকম দিয়ে দিল। তো এগুলো হচ্ছে আমাদের একটা রেগুলার অ্যাক্টিভিটিস, আমাদের এগুলো থেকে বেরোতে হবে। হ্যাঁ, তুমি যে একটা ডিফারেন্ট মানুষ সেটাকে তোমাকে প্রমাণ করতে হবে। তোমার যদি একটা পোস্ট ভালো লাগে, তুমি চাইলে এটা ডেপথে যেতে পারো। তুমি যদি একটা ম্যাচ দেখো, তুমি খুঁজে বের করার চেষ্টা করো এখানে আরো কিছু জানা আছে, ওই কমন গুলো জিনিস থেকে বের আসতে হবে। অর্থাৎ প্রতিটা বিএমসিসি হচ্ছে একজন ডিফারেন্ট পিপল, এরকম ভাবে আমাদেরকে তৈরি হতে হবে। এবং সামনে আমাদের কিন্তু আরো অনেক কার্যক্রম আছে যেটা আস্তে আস্তে তোমাদের বলবো। আর এখন একটা ঘোষণা প্রাইমারি দিয়ে দিই, এটা পরে আমরা পোস্টও করবো। সেটা হচ্ছে এরকম আগামী আরো 3টে এক্সিবিশনের আয়োজন আমরা করতে যাচ্ছি। এই 3টে এক্সিবিশনে হবে ইন্টারন্যাশনাল লেভেলের। তার মধ্যে একটা আচ্ছা, তার মধ্যে একটা হচ্ছে 3টে ম্যাচ বক্স এক্সিবিশন হবে। একটা হচ্ছে হোটেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই হোটেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের মধ্যে যেটা হবে, তোমরা এখানে বুক ম্যাচ কিংবা হোটেল ম্যাচ কিংবা যে কোনো ধরনের বার, রেস্টুরেন্ট, এই জাতীয় ম্যাচ তোমরা সেখানে ডিসপ্লে করতে পারবা, এটা একটা। আর 2 নম্বর, এটা আমরা ইন্টারন্যাশনাল সবাইকে আমরা ডাকবো, এটা একটা। আর আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ম্যাচ বক্সেস। আর আরেকটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশি ম্যাচ বক্সেস। তো শুধুমাত্র বাংলাদেশি ম্যাচ বক্স নিয়ে যে ম্যাচ ইয়েটা হবে, সেটাতে শুধু বাংলাদেশের কালেক্টররা ইয়ে করতে পারবে, অ্যাক্ট করতে পারবে, অন্য কেউ না। আর বাকি দুটোতে ইন্টারন্যাশনালি ইয়ে করতে হবে। আর আমি দেশটার সম্পর্কে একটা ধন্যবাদ সবাইকে আমি দিতে চাই। আর দেশটার কাহিনীটা আপনাকে বলি। তো একদিন, বেশি দিন আগের ঘটনা না, এটা সম্ভবত 3 সপ্তাহ কিংবা খুব বেশি দিনে 1 মাস আগের ঘটনা। আমার একদিন খুব ভোরবেলা ঘুম ভেঙে গেছে, অ্যাবাউট 6:30টার দিকে। তো ঘুম ভাঙলে আমার খুব অস্থির লাগে, আমি কিছু করতে পারি না। তো হঠাৎ তখন একটা মনের মধ্যে প্ল্যান আসলো যে ইয়ে করবো, দেশটার সম্পর্কে একটা কিছু বের করতে হবে। আর আমার মাথায় কি সারাদিন আমার মধ্যে দেশটা অন্য কিছু কিন্তু করবে না। যেমন মাই ফ্যামিলি ডাজন্ট লাইক মি, কারণ তাদের ধারণা যে আমি তাদের সাথে একটা ভালো কথা কেন বলি না, অমুক বলি না, আমি ভালো মানুষ না। কারণ আসলে ভালো মানুষ না, আমার সারাদিন মাথার মধ্যে ম্যাচ 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 এগুলোই ঘুরে, অন্য কিছু আর ঘুরেই না অনেস্টলি। যেটা যেমন আপনারা যেটা করেন, আপনাদের আগে হচ্ছে পেশা, তারপরে হবি। কিন্তু আমার আগে হবি, তারপরে পেশা। কারণ আমি যদি হবি না করি, আমার কেন যদি ভালো না লাগে না। আর ভালো না লাগলে আমি কাজ করতে পারি না, আর কাজ করতে না পারলে আমি খাওয়াবো কি মানুষ। তো সেই কারণে দেখা যাচ্ছে যে আমার আপনার 50,000 টাকার একটা কাজ ছুটে যাচ্ছে। যাক, আগে আমি আমার হবি করবো, কারণ আগে আমাকে মেন্টালি আমাকে তৈরি হতে হবে। তো এনিওয়ে, তো সে 6:30 এগুলো ভাবতে ভাবতে
একসময় খুব অস্থির হয়ে গেলাম। তো 7টার সময় আমি কি ভেবে যেন শিমুলকে ফোন দিলাম, আর শিমুলও ফোন ধরলো, এটা মেসেঞ্জারে। তো তখন শিমুলকে বললাম, শিমুল এই ব্যাপারে এটা করতে হবে। তা আমরা মোটামুটি তখন 45 মিনিট আলোচনা করলাম ফোনের মধ্যে। আলোচনা করে আমাদের সব সেট হয়ে গেল। আচ্ছা এখন টাকা কিভাবে হবে, টাকা তো লাগবে। তো তখন আমি একটা হিসাব করে দেখলাম যে এই মাপের একটা জার্নাল বের করতে আমাদের মিনিমাম 16 থেকে 17,000 টাকা লাগবে যদি আমরা ইয়ে করতে চাই। তো তখন শিমুল বলছে, ভাই চিন্তা করুন, আমি দেখি কি করা যায়। আর আমিও তখন চিন্তা করলাম। তো সেই চিন্তা করে আমি 17 জনের একটা লিস্ট বানালাম। 17 জনের একটা লিস্ট বানায়, না প্রথম 16 জনের বানাইছিলাম। তো 16 জনের একটা লিস্ট বানায় আমি ভাবলাম যে এদেরকে আমি 1 to 1 ফোন করবো। 1 to 1 ফোন করে এদের কাছে আমি সাহায্য চাবো যে তোমরা এরকম আমাকে সাহায্য করতে পারবে কিনা। এবং দেখেন আল্লাহর কি রহমত, লাকিলি মানে ইটস রিয়েলি অ্যামেজিং, 16 জনকে ফোন করছে, 16 জনের একজনও না বলেনি। তার মধ্যে আমাদের মন্টু ভাই আছে, আমাদের যে মুর্শিদ আছে, মিলন আছে, হাসান আছে, আমাদের এই যে ইকবাল ভাই আছে, আমাদের জাফর ভাই আছে, শিমুল আছে, আমি আছি। তো দিস ইজ অ্যামেজিং। কারণ এরকম যদি একটা স্পিড না থাকে একটা কাজ করা যায় না। কিন্তু দেখো আমাদের কিন্তু কোনো ফান্ড নেই, বাট আমরা কিন্তু সবকিছু কিন্তু কোনো না কোনো ভাবে আমি মনে করি যে অন্যান্য ক্লাবের থেকে আমরা ভালোই করে যাচ্ছি। ইভেন তারপরে আমাদের রবার্ট বার্নস শুনলো যে আমরা একটু বের করছি, বলেছি আমাকে কেন নিলেন না, আমিও আসবো। তো 17 নম্বরে সেও চলে আসলো। তো এইভাবে মনে করি যে একটা ক্লাবের জন্য এর থেকে বড় পাওয়া আর কিছু নাই। এবং আমি তো মনে করি যে এভাবে আমরা এটাকে আমরা কন্টিনিউ করে নিয়ে যেতে পারবো। কারণ 3 মাস পর তারা আমাদের 1000 করে ডোনেশন দেবে। তো তাদের জন্য একটা বিগ হ্যান্ড প্লিজ। কারণ এত এত ভালো সদস্য আমার মনে হয় না যে পৃথিবীর অন্য কোনো ইসে আছে, ক্লাবে আছে। কারণ এটাতে সত্যি আমরা ভাগ্যবান যে আমরা এরকম কিছু সদস্যদের সাথে চলাফেরা করতে পারি। আর আরো ধন্যবাদ জানাই যারা আমাদের ইয়ারলি সাবস্ক্রিপশন নিয়েছেন। কারণ এই ইয়ারলি সাবস্ক্রিপশন থেকে আমরা যেটাই পাবো সেগুলো সব আমাদের একটা ক্লাবের ফান্ডে যাবে। তো আমরা এর মধ্যে ক্লাবের ফান্ড কিছুটা হলেও আমরা তৈরি করে ফেলেছি, যার ফলে আমরা আমাদের নতুন স্টেশনারি আমরা ছাপলাম। আগে তো আমাদের প্রিন্টেড ফর্ম দিতাম, এখন আমরা ছাপানো ফর্ম দিচ্ছি। আমরা যে নতুন আইডি কার্ডগুলো দিলাম, আগে আমাদের একটা ভালো ফিতা ছিল না, আমরা এগুলো করলাম। এগুলো সব আমাদের মেম্বারসদের কন্ট্রিবিউশন। দে আর ট্রুলি ডায়মন্ড মেম্বার্স। কারণ আপনাদেরকে ধন্যবাদ দিলেও ছোট করা হবে, তো ধন্যবাদ দিলাম না, প্লিজ গো অ্যাহেড। আর সেকেন্ডলি যেটা হলো যে আমরা ডেফিনেটলি আমরা সামনে আরো অনুষ্ঠান করবো। কোভিড যতদিন চলবে ততদিন আমরা তো অনলাইনে করবো। কিন্তু আবারও বলছি যে আমাদের একটা প্ল্যান আছে যে এই আমরা জনওয়াতের যে লাস্ট যে এক্সিবিশনটা হয়েছে সেটাকে আমরা একটা রিয়েল এক্সিবিশন করবো এবং প্রয়োজন ওটার সাথে আমরা আরো অনেক কিছু করবো, অ্যাড করবো। আর আরেকটা কথা, যারা লাস্ট টাইম আমাদের এরকম একটা অনুষ্ঠানে ছিলেন তারা জানবেন যে সাদিয়া ছিল ওখানে। সাদিয়ার একটা আর্টের স্কুল আছে। তো সাদিয়ার আর্টের স্কুলে প্রায় 30 জন স্টুডেন্টকে দিয়ে আমি ওই শুধুমাত্র ম্যাচের কাভারগুলো আমি আঁকিয়েছি। মানে এটা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম একটা এক্সিবিশন হবে, যেটা তো আমরা কোভিডের কারণে পারলাম না। এরকম একটা কিছু আমরা করবো। আর ফাইনালি সবাইকে ধন্যবাদ আসার জন্য। সেকেন্ডলি হচ্ছে যে আপনারা প্লিজ কিপ ইন টাচ। যখনই যে কোনো ধরনের আইডিয়া হয় সেগুলো আমাদের দিতে থাকেন। আর হচ্ছে ইভেন ম্যাচ বক্স বের করার ক্ষেত্রেও যদি কারো কোনো আইডিয়া থাকে সেটাও দিতে পারেন। আরও একটা কথা বলে নিই, যেটা হলো যে পৃথিবীর প্রথম যে ম্যাচ বক্সটা তৈরি হয়েছে সেটা তো জানেন, সেটা করেছিল হচ্ছে রন ওয়াকার। এবং পৃথিবীর সে প্রথম ম্যাচটা কিন্তু তৈরি ছিল হাতে, অ্যাবসলিউটলি হাতে। তো আমি কিছু কিছু জিনিস মেনটেন করি, যেমন ধরেন আপনি যদি ব্রিটেনে যান কিংবা যারা কেউ যদি গিয়ে থাকেন ওখানে যে ইয়েটা আছে, রাজার বাড়িটা যেটা আছে সে টেমসের সরি যে না 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 আরে ওই যে ব্রিজটার নাম কি, টাওয়ার ব্রিজ। টাওয়ার ব্রিজের পাশে যেটা আছে ওখানে দেখবেন যে একটা ইয়ে আছে, শিপ আছে কিন্তু এখন সেই আমাদের যুদ্ধজাহাজ, সেই 18th সেঞ্চুরি একটা যুদ্ধজাহাজ। সেটার মধ্যে যদি যান ওইটার মধ্যে এখনো কিন্তু ঠিক সেই 18th সেঞ্চুরির ইয়েগুলো পালন করা হয়। অর্থাৎ তখনকার দিনে যে পোশাকগুলো পরে থাকতো মানুষ, তখনকার দিনে যেভাবে আলু কাটা হতো, এক্স্যাক্টলি সেম জিনিসটা করা হচ্ছে। তেমনিভাবে ডেনমার্কেও একটা ভিলেজ আছে, যে ভিলেজের পুরো ভিলেজটাতেই এখনো ওরা সেই হাজার হাজার বছরের আগের ওইভাবে ওরা চলে, সেইভাবে ওরা থাকে। তো ম্যাচটাকেও কিন্তু আমি এক্স্যাক্টলি সেভাবে কিন্তু বানাচ্ছি হাতে। তো এটাই আমি বলবো যে আপনাকে ম্যাচ ভালোবাসেন, ম্যাচ সংগ্রহ করেন, ম্যাচ তৈরি করেন। আর যেটা হলো যে শর্টকাট একটু বলে দিই, এটা একটু ইম্পর্টেন্ট। যেমন ম্যাচ নিয়ে অনেকের সংশয় আছে যে
দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ম্যাচ, বাকিগুলো ম্যাচ না। অ্যাবসলিউটলি রং। আপনি যদি দেখেন যে পৃথিবীর 80% ম্যাচ কিন্তু আপনার সুভিনিয়ার ম্যাচ। কীভাবে? আপনি দেখেন যে ওয়ার্ল্ডের মধ্যে অন্তত কয়েক হাজার হোটেলস রেস্টুরেন্ট আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, কয়েক হাজার না কয়েক লক্ষ। এইসব জায়গাতে যতগুলো আপনার ম্যাচ বেরোয়, দে আর অল সুভিনিয়ার ম্যাচেস, বিকজ দে আর ফর গেস্ট, দে আর গিভ অ্যাওয়ে আইটেম। যখনই কেউ যাচ্ছে সেগুলো দিচ্ছে, তো তখন ওগুলো যদি কেউ তার সংগ্রহ রাখছে সে কিন্তু খুব গর্বের সাথে রাখছে ম্যাচ, বিদেশি ম্যাচ। কিন্তু আমার ম্যাচ নিতে গেলে কিন্তু তাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের ধারণা না এটা তো ম্যান মেড, তো ওইটাও কিন্তু মেশিন মেড না। হ্যাঁ, তো যেমন ধরেন মেশিন মেড যে ম্যাচগুলো হয় সেগুলো হচ্ছে যে সবগুলোই মেশিন মেড। যেমন ধরেন যে আমি যে ম্যাচটা বানাই এই ম্যাচটা কিন্তু আপনার ছাপতে হয়, তার মানে দোকানে আপনি যে ম্যাচটা কেনেন সেটাও কিন্তু ছাপতে হয়। আমি যে ম্যাচটা বানাই ওটার মধ্যে কাঠি আছে, দোকানে যে ম্যাচটা কেনেন সেটার মধ্যে কিন্তু কাঠি আছে। তো আমি যে ম্যাচটা বানাই সেটার মধ্যে স্ট্রাইকিং আছে, সেটার মধ্যেও আছে, ওটার মধ্যেও যা আছে এটার মধ্যেও তাই আছে। কিন্তু একটা সার্টেন কাজ আমি এটা নিজে হাতে করি। যেমন আমি ছাপছি বাইরে থেকে, আমি কাঠিগুলো সোর্সিং করছি বাইরে থেকে, আমি ট্রেগুলো করছি বাইরে থেকে, অর্থাৎ যেটা যে মেশিন থেকে এক্স্যাক্টলি সেম ফ্যাক্টরি থেকে আমার গ্রুপে আসছে। কিন্তু আমার টাচ অফ ক্রিয়েশন রাখার জন্য একটা জিনিস আমি হাতে করি, সেটা হচ্ছে স্ট্রাইকিংটা। হ্যাঁ, স্ট্রাইকিংটা আমি হাতে করি, কারণ অনেক সময় দেখা যায় যে আপনারা বাজার থেকে যেগুলো কিনবেন আপনার হিউজ অ্যামাউন্ট হয় দেখে ট্যারাবেটা অনেক সময় হয়, বাট আমার জিনিস কিন্তু দেখবেন খুব একটা নিটনেস আছে। হ্যাঁ, এই নিটনেসটার জন্য আমি করি। তো এই কথাটা বলা মানে হচ্ছে এই যে ম্যাচ বক্স কিংবা কারেন্সি কিংবা ডাক টিকিট, দে আর অল ডিফারেন্ট থিং। আপনি যদি পৃথিবীর প্রথম ডাক টিকিটটার কথা বলেন সেটাও কিন্তু হাতে হয়েছিল, বিকজ এটা কোনো পারফরেশন নাই, এটা কাটা ছিল, ব্যাড হ্যান্ড মেড। আচ্ছা, পৃথিবীর যে প্রথম যেসব কারেন্সিগুলো ছিল দে আর ডেফিনেটলি আপনার হাতে তৈরি। আপনি দেখেন যে ট্যারাবেটা, পৃথিবীর প্রথম ম্যাচটা যেটা তৈরি ছিল সেটাও হাতে তৈরি ছিল। তাহলে মানুষের এই ভুল বোঝাবুঝিগুলো থেকে বের হতে হবে যে সব জিনিসটারই কিন্তু আপনার হাতে থেকেই কিন্তু আপনার আসছে। তো এই কথাগুলোই বললাম। আর ইসের ক্ষেত্রে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যেমন ডাক টিকিট বলেন কিংবা মুদ্রা বলেন, এটার একটা রাষ্ট্রীয় সংস্থা থাকে, যেসব রাষ্ট্রীয় সংস্থা থেকে এগুলো বের হয়, কিংবা এখানকার কিছু অ্যাপ্রুভালের ব্যাপার আছে, কারণ এগুলো রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয়। ম্যাচ বক্স কিন্তু রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয় না। ম্যাচ বক্স হচ্ছে একটা শৌখিন জিনিস এবং খুব সফিস্টিকেটেড একটা জিনিস। পৃথিবীর অন্যান্য দেশে যেসব ম্যাচ বক্সগুলো তৈরি করা হয় এগুলো কিন্তু তোমার ধরো যে একটা শো পিস হিসেবে করে, একটা আর্ট পিস হিসেবে করে। যেমন আমি বছর 5 আগে একটা ডোনেশন পেয়েছিলাম ইংল্যান্ড থেকে। এই ডোনেশনটা দিয়েছিল আমাকে একজন রিটায়ার্ড লেবার। তো উনি আমার ওয়েবসাইট দেখতে দেখতে আমাকে ইমেল করেন যে আমার বাবা স্মোক করতেন, উনি স্মোক করে করে ম্যাচ বক্সগুলো ফেলতেন না, ওনার সাইডে একটা বক্স ছিল, সেই বক্সের মধ্যে রেখে দিতেন। তো উনি আমাকে বললেন যে দেখো এগুলো তো আমি করার কিছু নেই, এগুলো আমার এখন স্কুলে আছে, তোমার ইয়েটা দেখলাম, ওয়েবসাইটে দেখলাম, তুমি যদি চাও আমি তোমাকে এটা পাঠিয়ে দিতে পারলাম, প্লিজ। আমি তো এটা খুশি হব। তো সেদিন দেখলাম যখন ম্যাচ বক্সগুলো আসলো, প্রায় 2 মাস 2-2.5 মাস পরে আসলো, বিশ্বাস করো যে প্রতিটা ম্যাচ মনে হয় যেন কালকের কেনা কিংবা আজকের নতুন। তো তার মানে কি, এটা হচ্ছে এটাই যে প্রতিটা ম্যাচের মধ্যে ছবিগুলো এত সুন্দর ছিল যে ওই লোক সম্ভবত তোমার সেগুলোকে ড্যামেজ করেনি। তুমি যদি ব্যাক দেন আমাদের দেশের ম্যাচ বক্সের কথাই বলো, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কত সুন্দর না, এই ডিজাইন যদি আজকে বেরোতো কেউ কিন্তু কোনো ম্যাচ বক্স ফেলতো না। কিন্তু আমাদের দেশের যেসব ডিজাইনগুলো দে আর সো বোরিং, তোমার এই ফায়ার বক্স হচ্ছে, ফ্লেম বক্স হচ্ছে, কিছুই নেই ওর মধ্যে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে থ্রু ম্যাচ বক্স উই ক্যান গো সো ফার, আমরা অনেক হিস্ট্রি এখানে করতে পারি। এবং তোমরা তো জানোই যে শিমুল স্কাউটিংয়ের একটা সেট করছে এবং এটা নিয়ে তোমার বেশ ভালো সারা করছে। এবং ডেনমার্কের একটা এক্সিবিশন হচ্ছে, আমাদের একটা ফ্রেন্ড হয়েছে ফ্লেমিং কিন্তু ডেনমার্কের এক্সিবিশনে যে ওর এটাকে শো করছে। আর রিসেন্টলি আমার সাথে ও কাজ করছে। আমি যে নতুন সেটটা যেটা বের করলাম ওইটার প্রত্যেকটার পিছনে টেক্সট কিন্তু ও করা। তো আমাকে বললো যে আমি এটার মধ্যে কাজ করছি, আমার কোনো নো প্রবলেম। তো তেমনিভাবে আমি একটা জিনিসের বিশ্বাসে, আমি কিন্তু আমিতে বিশ্বাসী না, আমি অলওয়েজ, আমরা এই কথাটা বলতে আমি পছন্দ করি যে কোনো জিনিসই টিম ওয়ার্ক। তো তোমরা যখনই যে কোনো বিষয়ে আমার সাথে কাজ করতে চাও, প্লিজ শো ইউর আইডিয়া, আমরা একসাথে কাজ করবো। এটা বিএমসিসির কাজে যাবে কিংবা আমাদের কাজের জন্য যাবে। যেমন আমাকে আর একটা আইডিয়া দিয়েছে, আমেরিকান প্রেসিডেন্টের উপরে একটা সিরিজ করতে চায়, তো আমরা তো সেটাও করবো। তো আমরা বেসিক্যালি যেটা করবো, আমার একটা প্ল্যান আছে গিনিস বুকে যাওয়ার। তো এই জন্য আমি একটা কাজ করতে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 5000 ম্যাচ বক্সের ডিজাইন আমি করতে চাই। 5000-এর মধ্যে আমার মাত্র কত
500 প্লাস হয়েছে আর কি এই 59টা সহ আর কি। তো এখন এই 5000 ব্যাচ বক্স করা মানে আমি এটার মধ্যে দেশ বিদেশ থেকে আরম্ভ করে পৃথিবীর সমস্ত ঘটনাকে আমি ক্রমান্বয়ে এখানে নিয়ে আসবো। তো এটার মধ্যে ডেফিনেটলি বাংলাদেশে থাকবে। তো ম্যাচ বক্সের জীবনধারা এটা খুবই সম্ভব। তো এই বিষয়ে আমরা কাজ করে যাবো বিএমসিসি পক্ষ থেকে। তো এগুলো ছিল আমাদের আজকের মূল বিষয়। এবং যেহেতু এটা আমাদের একটা ইন্ট্রোডাক্টরি সংখ্যা ছিল, তো সেই কারণে আমরা অনেক ছবি টবিগুলো দিলাম এবং কিছু অল্প কিছু তথ্য দিলাম। কিন্তু পরের বার থেকে আমাদের খুব সিরিয়াস বের হবে, আর্টিকেল বের হবে। আরও একটা তথ্য জানা রাখি যেটা আমাদের বলা হয়নি, যে আমাদের যে আকাশে উনি আমাদের সংগঠনের অ্যাডভাইজিং লিস্টে আসছেন এবং উনি অত্যন্ত একজন ভালো মানুষ। তো তোমরাও তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের জন্য আজকে দেশটায় নিয়ে যাবো আমাদের কাছ থেকে। আজকে তোমরা কে কটা বুকিং দিচ্ছে এটা কোনো ব্যাপার না, আজকে নিয়ে যাও, আরো 2-3টা করে নিয়ে যাও। অর্থাৎ দেশটা এটা হচ্ছে এখনো আমাদের কাছে একটা খুব নেগলেক্টেড ব্যাপার। আমরা একটা দেশটায় কিনি, রাস্তার মধ্যে ফেলি, দুমড়ায় মুচড়ায় চলে যাই। বাট মানে দেশটাই কত বিউটিফুল হতে পারে এটা তোমরা মানুষকে বোঝাও। এটাও তোমাদের একটা কাজ হতে পারে। এটা তোমরা যাও, এটা তোমাদের যারা ক্লোজ ফ্রেন্ড আছে, প্রিয় বন্ধু আছে, তাদেরকে এটা দাও। তাদেরকে আমাদের দেশটায় কার্যক্রম সম্পর্কে বলো, তাদেরকে আমাদের দেশটায় সম্পর্কে বলো। যারা ইয়ে হতে চায়, আমাদের সাথে সম্পৃক্ত হতে চায়, ডাজন্ট ম্যাটার। কারণ আমাদের ফেসবুকে যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু আমাদের অফিসিয়াল মেম্বার না। এখানে যাদেরকে দেখছেন দে আর ওয়ান আওয়ার অফিসিয়াল মেম্বার উইথ কার্ড অ্যান্ড ডকুমেন্টেশন। আর এরকম আপনার মতো কিন্তু অনেকেই আছে যারা আমাদের এখানে আসছে যাচ্ছে। তো আমরা শুধু আমাদের মেম্বার হতে হবে কোনো কথা না, আমরা অনুসারীও চাই যে আমাদের সাথে ইয়ে করতে হবে। যেমন আমি তোমার ভাইয়ের একটা কথা বলতে চাই, আমরা লাস্ট টাইম একটা ভিডিও মেসেজের একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো সেই ভিডিও অ্যারেঞ্জমেন্টের মধ্যে সবাই ভিডিও মেসেজ দিয়েছিল, বাট আমি তোমার ভাইয়ের মেসেজটা খুব ডিফারেন্ট পাই। সেখানে দেখা যাচ্ছে যে আমরা যেটা করি যে একটা ছেলে মেয়েকে নর্মালি আমরা খুব ডিসকারেজ করি, এগুলো বাদ দাও, এখন করতে হবে, হ্যাঁ করতে হবে, তা কিন্তু আমরা কিন্তু সারা বছর এগুলো করি। অথচ দেখা যাচ্ছে কিন্তু উল্টো ওনার মেয়ে ওনাকে এনকারেজ করছে। মানে বিষয়টা আমার আসলে খুব দারুণ লেগেছে। এবং তারপর থেকে সব থেকে মজা করতে যেটা তল ভাইয়ের মেয়ে হিমা আমাদের বিএমসিসির অনলি অ্যান্ড জুনিয়র ফিমেল মেম্বার। আশা করি সে একদিন আরো বড় হবে এবং বড় হয়ে সে আমাদের সাথেই থাকবে। এবং সে হয়তো আমাদের পরবর্তী অনুষ্ঠানে আসবো, যেহেতু এখন কোভিড চলছে। তো এই যে বিষয়গুলো আমরা যে পারিবারিকভাবে আছি, তো সমস্ত বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা ইজ নট এ বিএমসিসি কে একটা শুধুমাত্র একটা ক্লাব হিসেবে দেখবেন, এটা একটা মোটিভেশনের জায়গা থাকবে। এবং এখানে যে শুধু আমরা এসব চর্চা করবো তা না, আমরা সামাজিক কাজ করবো, আমরা ভালো কাজ করবো। অর্থাৎ আমাদেরকে সংগ্রাহক হওয়ার আগে, আমাদেরকে একজন ভালো পেশাজীবী হওয়ার আগে আমাদেরকে একজন ভালো হিউম্যান হতে হবে। আমরা সেই হিউম্যানগুলো আমরা হবো। একটা ভালো হিউম্যান হলেই আমরা সবকিছু করতে পারবো। তো আমার মনে হয় আমি অনেক কিছু বলে ফেলছি। আর আপনাদের আজকে এখানে যারা এখন আছেন তাদের যদি কারো কোনো ভিউ থাকে, আমরা ফিউচারে বিএমসিসিকে আরো কি করতে পারি কিংবা কতটুকু কি ডেভেলপ আমরা করতে পারি, এই বিষয়ে আপনারা যদি চান আপনারা এখনো বলতে পারেন, পরেও বলতে পারেন, যখনই বলবেন আমরা খুব সাদর এটা নেব। আমি আবারও বলছি যে আমরা প্রত্যেকেই, আমরা কিন্তু এখানে কেউ আমি করি না, আমরা এখানে সবাই কিন্তু আমরা। এবং আজকের পর থেকে আপনাদের যে কোনো ধরনের ডিরেক্ট কোনো হেল্প লাগলে আপনারা সেগুলোর সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের এখানে সব থেকে মজার ঘটনা যেটা, যে আমরা কিন্তু অনেক ধরনের মানুষের মেলবন্ধন এখানে আছে। যেমন আমাদের যে মিলন একজন নৃত্যশিল্পী, তারপরে ও একজন ডাক্তারের একজন ছাত্র, সে একজন ডাক্তার হবে, আমাদের ডাক্তারও আছে। তারপরে আমাদের ব্যাংকার আছে, আমাদের যে পলিটেকনিকের আছে, আমাদের ব্যবসায়ী আছে, আমাদের ভিডিও এডিটর আছে, আরও একটা আছে হাসান, ও হচ্ছে তুমি মাইক্রোবায়োলজিস্ট, তাই না? ও মৎস্য কিংবা সাগরতলের বিষয়গুলো নিয়ে কাজ করে। তো এই যে ব্যাপারগুলো, তারপরে যে আমাদের ইকবাল ভাই, আমাদের এরা হচ্ছে ভার্সেটাইল, মানে সংগ্রহের ঝুলি এদের কাছে। তো এই যে একসাথে আমরা যে এতগুলো আমরা মানে ট্যালেন্ট মানুষের ইয়েগুলো পাচ্ছি, দিস আর অ্যামেজিং থিং। তো এখানে কিন্তু দেখেন আমাদের বন্ধুত্ব হচ্ছে, আমরা নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ করছি। এবং আমার তো জীবনে যত বন্ধুত্ব হচ্ছে সেই কালেকশনস কমিটির মধ্যে এসে, কারণ আমি এমন একটা মানুষ, আমার আসলে বন্ধুত্ব করার সময় নেই। মানে আমি সারাদিন এত ব্যস্ত থাকি, আমার অন্য কোথাও কোনো সময় নেই। কিন্তু আমার এই ক্লাবের মধ্যেই কিন্তু অনেক সংগঠনে কিন্তু বন্ধু হয়েছে। যেমন আজকে এমন অবস্থা যে আমার যদি একটা কোনো প্রবলেম হয়, আমি সাথে সাথে কি করেছি, ডাক্তার বন্ধু গেছে, ওকে
বলেন, কিংবা একটা অ্যাগ্রিমেন্ট প্রবলেম হলে হাসা, কিংবা যখনই যেরকম কোনো প্রবলেম হচ্ছে, হয়তো ব্যাংকিং এর সমস্যা হলে অন্য কোনো একদিন অ্যাটাক করবে, এরকম একটা ব্যাপার আর কি। তো এই যে ব্যাপারগুলো আমরা যদি সবাই মিলে যদি একটা চমৎকার ফ্যামিলি করে থাকতে পারি, দিস আর অ্যামেজিং থিং। তো আশা করি আপনারা বোর হননি আমার কথায়। অনেক ধন্যবাদ। আবারও বলছি যে আপনাদের যদি কারো কোনো আজকে বক্তব্য থাকে আপনারা বলতে পারেন। আর অফিসিয়ালি আজকে থেকে কিন্তু বিএমসিসির নতুন করে আবার যাত্রা শুরু হলো, এই নতুন আইডি কার্ডের মাধ্যমে, এর মাধ্যমে, নতুন ফর্মের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়কে তার সুন্দর মূল্যবান দিক নির্দেশনামূলক অত্যন্ত তথ্য নির্ভর বক্তব্যের জন্য। আমরা এই সুযোগে আরেকটু বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা আমার সঙ্গে কাজ করেছেন, আমার বন্ধুবর এবং আমাদের এই নতুন কমিটির সম্মানিত শিল্প বিষয়ক সম্পাদক জনাব আব্দুল্লাহ সাইদ ও ফাইন আর্টসের স্টুডেন্ট, ও আমাদের এই নতুন যে সমস্ত প্রকাশনা এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমাদের বড় ভাই, আমাদের ক্লাবের লাইফ মেম্বার নাজম ভাই, আমার ছোট ভাই তমাল, আমার বন্ধু রবিন, রবিন সব সময় সব ব্যাপারে বিএমসিসির প্রতিষ্ঠা লগ্ন থেকে সে বিভিন্নভাবে ফাইন্যান্সিয়ালভাবে আমাদের হেল্প করে, সবসময় সব কিছুতে এগিয়ে আসে। আমাদের নতুন কমিটির সে অর্গানাইজিং সেক্রেটারি। এছাড়া মিলন ভাই, ইকবাল আঙ্কেল, মন্টু ভাই, তারা সবসময় ফোনে যোগাযোগ রাখেন, কথা বলেন। আমাদের অনন্য ভাই, আলামিন ভাই আমাদের নতুন জয়েন্ট সেক্রেটারি। তো সবাইকে ধন্যবাদ দেই, আপনারা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন, আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এজন্য ক্লাবের পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আরেকটু ধন্যবাদ দিতে চাই, যেহেতু আমাদের আসলে এই সংখ্যাটা প্রথম, একটু ধন্যবাদের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, তারপরে ধন্যবাদ দেওয়া লাগে। আমাদের সহযোগিতা করেছেন গ্রাফিক্সের ব্যাপারে আমাদের মিজান ভাই, সে আমাদের সবসময় সহযোগিতা করেন পিসিডির ব্যাপারে, আমাদের শখের মানুষ পত্রিকা প্রকাশনার ব্যাপারে। এছাড়া আমাদের যে মুদ্রণের সহযোগিতা করেন আমাদের সাগর ভাই, তাদের সকলকে আমরা বিএমসিসির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর ওভারঅল সকল মেম্বারদের, আপনারা যারা আছেন বাংলাদেশের কালেক্টরস সোসাইটির সম্মানিত সকল সদস্যবৃন্দকে, তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা, সমর্থন, ভালোবাসায় আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।